নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। 2021 ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম শেষ হয়ে গেল। এখানে আমরা ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি যে এক্সামের পেপার, সেখানে আমরা অনেক এমন জিনিস দেখতে পেয়েছি যেগুলো আনএক্সপেক্টেড এবং এটা কিন্তু আনপ্রেডিক্টেবল ছিল। তো সেই সব কথা মাথায় রেখে 2021-এর প্রিলিমসের কথা মাথায় রেখে আমরা 2022-এর জন্য কীভাবে প্রিপারেশন স্টার্ট করতে পারি সেই নিয়ে আজ আলোচনা করব। এখানে কী কী কন্টেন্ট থাকবে আমি প্রথমেই বলে দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ডেইলি রুটিন নিয়ে আলোচনা করব এবং আমি বলে দেবো যে কতটা সময়ের মধ্যে আমরা কীভাবে কোন টপিকগুলো কভার করতে পারি। এবং আমি আজকে যে নেক্সট ভিডিও আসছে সেখানে আমি বুক লিস্ট অর্থাৎ কোন কোন বই পড়তে হবে বেঙ্গলি বা ইংলিশ মিডিয়ামের প্রত্যেকটা আমি বলে দেবো। তাহলে আপনাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না 2022-এর প্রিলিমিনারির এবং 2022-এর মেইনসের প্রিপারেশন আপনারা কীভাবে নেবেন। আর এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু মেইনসের পার্সপেক্টিভ থেকেই বানাচ্ছি। যারা প্রিলিমসের প্রিপারেশন নিতে চান আলাদা করে, তাদের জন্যও কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল। তার কারণ মেইনসের প্রিপারেশন নিয়ে নিন, প্রিলিমসের জন্য আপনাকে আর আলাদা করে প্রিপারেশন নিতে হবে না। আর আমি প্রিলিমসের ডেট অবধি কিন্তু বানাবো, তারপরে মেইনসেরটা কিন্তু আমি আলাদা করে বানাবো না। অর্থাৎ আমি মেইনসের পার্সপেক্টিভ থেকে বানাচ্ছি ঠিকই, কিন্তু প্রিলিমসের ডেট পর্যন্ত বানাবো। তার ফলে হবে কি, যারা প্রিলিমসের প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে এখানে হেল্প হবে, আর যারা মেন্সের প্রিপারেশন নিতে চায় তারা কিন্তু সেই প্রিলিমসের প্রিপারেশনের পর থেকে আরও 3 থেকে 4 মাস টাইম পাবে। সেই 3 থেকে 4 মাস টাইমে আরও কয়েকবার সেই যে টপিকগুলোকে রিভিশন করে নিতে পারবে, তার ফলে তাদের মেন্সের রেজাল্ট আরও ভালো হবে। চলুন তবে শুরু করা যাক ভিডিওটা। আমি প্রথমেই বললাম কী কী টপিক নিয়ে আলোচনা করব, আমাদের কী করতে হবে প্রথমে সেগুলো বলবো, কী করতে হবে না, কী করলে একেবারে আমাদের প্রিপারেশানটা জলে যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে টোটাল টাইমটা পাবো তার প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং ডেইলি রুটিন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বলি 2022-এর প্রিলিমিনারি এক্সাম হওয়ার চান্স রয়েছে এপ্রিল মে মাস নাগাদ, বা এই টাইমটাই হওয়ার চান্স রয়েছে। তার কারণ ইউপিএসসির প্রিলিমসের যে এক্সাম সেটা কিন্তু 5ই জুন ঠিক করা হয়েছে, রবিবার ঠিক করা হয়েছে। তো ওর আশেপাশেই কিন্তু হওয়ার চান্স রয়েছে, কারণ প্রিলিমস 2021-এরটা এতটা পরে হচ্ছে, তো খুবই কম সম্ভাবনা রয়েছে 2022-এর প্রিলিমস ফেব্রুয়ারি মার্চ এই নাগাদ হওয়ার। তো আমরা কিন্তু ধরে নিতে পারি আমাদের হাতে এখনও 8 মাস টাইম রয়েছে, আরও বেশি টাইম রয়েছে, আমার মতে আরও বেশি টাইম রয়েছে। তবুও আমরা ধরে নেবো 8 মাস টাইম। যদি কোনো কারণে টাইমটা কমে যায় বা আমাদের যে এক্সাম সেটা আরও আগে হয়, তখন আমরা কি করব? তো সেহেতু আমরা ধরে নেব যে 8 মাস টাইম রয়েছে, তার বেসিসে কিন্তু আমরা আলোচনা করব। চলুন প্রথমে আমরা দেখব হোয়াট টু ডু, কী করতে হবে। 2021-এর প্রিলিমিনারির এক্সাম দেখে আপনারা বুঝতে পেরেছেন স্ট্যান্ডার্ড বুক কতটা জরুরি। বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন থেকে স্টাডি মেটেরিয়াল, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বলেছিল এরকম এইগুলো করুন কমন এসে যাবে, এই সাজেশনগুলো করুন কমন এসে যাবে। আসেনি, অবশ্যই এসেছে, কিন্তু খুবই কম নাম্বার এসেছে, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রিলিমস ক্লিয়ার করতে পারবেন না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি সবসময় অ্যানালিসিস করি ডিটেলসে, যে কোনো টপিক আলোচনা করি ডিটেলসে আলোচনা করি। আমি ডিটেলসে আলোচনা করার পরও দেখা গেছে মাত্র 107খানা কোশ্চেন কিন্তু এই 2 থেকে আড়াই বছরের লেকচারের মধ্যে থেকে কমন এসছে। তবে যারা ধরুন মাত্র 3 থেকে 4 মাসের একটা শর্ট কোর্স তৈরি করে দিয়েছে এবং তারা শুধুমাত্র ম্যারাথন ক্লাস করিয়েছে, শুধুমাত্র এমসিকিউ অ্যানালিসিস করেছে, তাদের এখান থেকে কত নাম্বার আপনার কমন আসবে? হয়তো ম্যাক্সিমাম 70 থেকে 80 নাম্বার কমন আসতে পারে। আমি কিছু চ্যানেল দেখেছি তারা বড্ড বেশি নিজেদের প্রমোশন করছে, সব কমন বলছে, কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি বুঝতে চান, আপনি যদি নিজে ভেবে দেখতে চান, কখনোই সেটা সম্ভব নয়। আমি আমার প্রমোশন করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, কখনোই সম্ভব নয় 3 থেকে 4 মাসে। অবশ্যই যদি লাক খুব ভালো থাকে তাহলে অবশ্যই 130-40 কমন চলে আসতে পারে এই ম্যারাথন ক্লাস থেকে, কিন্তু সেই সম্ভাবনাটা কিন্তু খুবই ক্ষীণ। কারণ একজন দেখুন যে স্ট্যান্ডার্ড বুক পড়ছে, আর আপনি 3 মাসের একটা শর্ট কোর্স করে নিচ্ছেন ইউটিউব থেকে বা অন্য কোনো চ্যানেল থেকে, পেইড কোর্স করে নিচ্ছেন 3 মাসের ছোট্ট একটা, তার মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। সেটা আপনি যখন স্ট্যান্ডার্ড বুক পড়বেন সেটাই তখনই বুঝতে পারবেন। স্টুডেন্টদের মধ্যে একটা প্রবলেম রয়েছে, তারা সবসময় চায় যে কীভাবে তারা শর্ট টার্মে সাকসেসফুল হতে পারে, তার জন্য তারা এমসিকিউ অ্যানালিসিস দেখে, এমসিকিউ দেখে। তো এমসিকিউ কিন্তু ডব্লিউবিসিএসের প্রিপারেশনের জন্য রাইট স্ট্র্যাটেজি নয়। রাইট স্ট্র্যাটেজি হলো স্ট্যান্ডার্ড বুক পড়া, টেক্সট বুক যারা পড়েছে এবছরে কিন্তু তারা প্রত্যেকেই সফল হবে, এটা আমার গ্যারান্টি। আপনারা কথা বলে দেখবেন, যারা সফল হবে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবেন তারা কী করেছে, তাদের প্রত্যেকের একই অ্যান্সার হবে যে টেক্সট বুক পড়েছে। আমি স্ট্যান্ডার্ড টেক্সট বুক পড়েছি, এমসিকিউ প্রথমেই কম অ্যানালিসিস দেখেছি, পরবর্তীকালে যখন আমি টেক্সট বুক পড়ে ফেলেছি তখনই আমি নিজে বাজার থেকে বই কিনে বা অন্য কোনো ম্যাটেরিয়াল থেকে, কোনো ইউটিউব চ্যানেল বা কোনো বড় কোনো ইনস্টিটিউশন থেকে বই কিনে বা
এমসিকিউ সেট কিনে সেখান থেকে আমি অ্যানালাইসিস করেছি এবং সেগুলোকে সলভ করছি। সবচেয়ে বড় জিনিস হলো স্ট্যান্ডার্ড বুক, এটা আপনাদের পড়তেই হবে। আপনি যদি কোনো কোচিং ইনস্টিটিউশনের কাছে পড়তেও যান, তাদের স্টাডি মেটেরিয়াল পড়বেন না, হয়তো কমন আসতে পারে, হ্যাঁ দেখে নিন কোথা থেকে বেশি বেশি কোশ্চেন আসছে, কোথা থেকে বেশিভাবে জোর দেওয়া হয়েছে, সেগুলো একটু বেশি জোর দিন, কিন্তু স্ট্যান্ডার্ড বুক পড়ুন। স্ট্যান্ডার্ড বুকের বিকল্প কিচ্ছু হয় না। নেক্সট, এনাফ মক টেস্ট উইথ অ্যানালিসিস উইথ ওএমআর। দেখুন, আমরা সিম্পল যে মক টেস্ট দিই, খাতায় কলমে আপনি এক দাগ লিখলেন, তার পাশে এই অপশান দিলেন, পরবর্তীকালে চেক করে নিন এই যে অ্যান্সার, তার সাথে ওএমআরে অ্যান্সার লেখার মধ্যে কিন্তু আকাশ আর পাতালের পার্থক্য। কারণ ওএমআরে আপনি যদি একবার গোল করে ফেলেন, তারপরে কিন্তু আপনি সেটাকে আর ক্যান্সেল করতে পারবেন না, ক্যান্সেল করলেও আপনার নেগেটিভ হয়ে যাবে। অনেক স্টুডেন্টের কিন্তু এরকম প্রবলেম হয় এবং হয়েছে, আর ভবিষ্যতেও কিন্তু হবে, যারা ওএমআরের মাধ্যমে মক দেওয়া প্র্যাকটিস করবে না। আর সবচেয়ে বড় জিনিস, স্টুডেন্টরা এনাফ পরিমাণে মক টেস্ট দেয় না। একটা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম দিতে গেলে আপনি ভাবছেন কি এটা একটা পুরো স্টেটের মধ্যে সবচেয়ে বড় এক্সাম, তো এর জন্য এনাফ পরিমাণে মক টেস্ট দিতে হবে আপনাকে। এনাফ পরিমাণে মক টেস্ট বলতে আমি কী বোঝাচ্ছি, মিনিমাম আপনার এক্সামের আগে, প্রিলিমিনারি এক্সামের আগে 30 থেকে 40 বা আরও বেশি মক টেস্ট দিতে হবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষার খুব ভালো প্রিপারেশান নিয়েছে, কিন্তু মক দিয়েছে 3 থেকে 4টে, 4 থেকে 5টা, তার ফলে দেখা গিয়েছে তারা প্রচুর পরিমাণে ভুল করেছে, প্রচুর পরিমাণে নেগেটিভ মার্কিং করে এসছে, তাছাড়াও তারা কিন্তু প্রচুর কম নাম্বার পাবে। মক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি সব সময় বলি মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো মক টেস্ট। মক টেস্ট না দিলে কিন্তু আপনি নিজেকে এভালুয়েট করতে পারবেন না যে আপনি কোন পজিশনে রয়েছেন, কীভাবে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, কোন পোর্শন থেকে কোশ্চেন আসতে পারে সেটা আপনি বুঝতে পারবেন না এনাফ পরিমাণে মক না দিলে। নেক্সট, বেসিক কনসেপ্ট। সবচেয়ে বড় কথা হলো বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকে না বেশিরভাগ স্টুডেন্টেরই, তারা ওপর দেখেছে। যেমন ধরুন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আইটিসিজেড, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। বেশিরভাগ স্টুডেন্ট জানে না যে আইটিসিজেড কী জিনিস, কীভাবে এটা মুভ করে। তারা শুধুমাত্র জানে আইটিসিজেড ফুল ফর্ম হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এবং এটা ইকুয়েটোরিয়াল এরিয়াতে থাকে এবং এর প্রভাবেই বৃষ্টিপাত হয়। কেন বৃষ্টিপাত হয়, কীভাবে বৃষ্টিপাত হয়, সেটা কীভাবে কাজ করে, সেটা কিন্তু তাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে না। সেই জন্যই বলি বেসিক কনসেপ্টের জন্য আগে প্রাথমিকভাবে 9-10-এর বই পড়ে নেওয়া দরকার। যেমন ধরুন এনসিইআরটি জিওগ্রাফির ক্ষেত্রে এরকম বই কিন্তু অবশ্যই পড়ে নেওয়া দরকার, না হলে কিন্তু বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু আপনারা কোশ্চেন সলভ করতে পারবেন না। ইভেন ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-এ কয়েকটা কোশ্চেন এসেছিল যেগুলো ম্যাপ বেসড কোশ্চেন। আপনার যদি ম্যাপের মাধ্যমে আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি সেটা কমপ্লিট করতে পারবেন না। যেগুলো আমি কয়েকদিন আগেই এনসিইআরটি ক্লাস 9-এর থেকে ম্যাপের মাধ্যমে অ্যানালাইসিস করে দিয়েছি, যারা ভিডিওগুলো দেখেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে, কিন্তু যারা দেখেননি বা যারা এই অ্যানালাইসিসগুলো অন্য চ্যানেল বা যে কোনোভাবে করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে না, এবং তারা কিন্তু এই কোশ্চেনগুলো সিম্পল যে ম্যাপ বেসড কোশ্চেন, সেগুলো কিন্তু তারা ফেল করে আসবে বা ভুল করে আসবে। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স ইন ডিটেলস। দেখুন, এতদিন আমরা কেউই, মানে যে কোনো ইউটিউব চ্যানেলই বা যেখান থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন, তারা কিন্তু স্টেটের কারেন্ট অ্যাফেয়ার্স অতভাবে ভালোভাবে কিন্তু অ্যানালিসিস করতো না, এখনও পর্যন্ত করে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, কোনো বাংলা ইউটিউব চ্যানেল আমি দেখিনি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সকে, যারা স্টেটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যানালিসিস করে। আমি নিজেও করিনি, সে কথা বলছি না, আমি নিজেও করিনি। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে কিন্তু এবারের প্যাটার্নে দেখতে পারলেন, কারেন্ট অ্যাফেয়ার্সে আপনার স্টেটমেন্ট বেসিসে কোশ্চেন আসছে। এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সের স্টেটমেন্ট বেসিসে কোশ্চেন আসতো না, কিন্তু এবারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্টেটমেন্ট বেসিসে কোশ্চেন আসছে। তার অর্থ কি, কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে ডিটেলসে পড়তে হবে, অর্থাৎ একটি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেন, তার সম্পর্কে যে প্রভিশনগুলো সেগুলো জানতে হবে। একটা এমসিকিউ থাকলো, এমসিকিউর নিচে 4টে অপশন, তার মধ্যে একটি অপশন কোনো চ্যানেল ঠিক করে দিল, এটা কিন্তু রাইট স্ট্র্যাটেজি নয় কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার। বাংলায় যত ইউটিউব চ্যানেল রয়েছে তার মধ্যে 90% স্টুডেন্ট, মানে 90% যে ইউটিউব চ্যানেল, তারা কিন্তু এই এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে থাকে, যেটা কিন্তু খুব বড় ভুল। হয়তো আপনাকে একটা এমসিকিউ দিয়ে দিল, তার 4টে অপশন দিয়ে দিল, একটা অপশন ঠিক বলে দিল, তার সম্পর্কে 2-1টা তথ্য বলে দিল, কিন্তু ওই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিন্তু আরও তথ্য, যেটা আমরা যখন ডিটেলস আলোচনা করব তার পার্সপেক্টিভ থেকে কিন্তু থাকছে না। তো সেটা কিন্তু খুব বড় ভুল। কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলসে আলোচনা করা উচিত। আমি নিজেও আলোচনা করি, আমি 2 থেকে 3 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স আগে আমি এমসিকিউতে আলোচনা করতাম, এখন আমি ডিটেলসে আলোচনা করা শুরু করেছি। আমার সোর্স থেকে দ্য হিন্দু থেকে আমি প্রথমে টপিকগুলো দেখে নিই, কোন টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো আমি ইনসাইড আইএএসের যে পেজ রয়েছে ওখান থেকে স্ক্রিনশট নিই, অথবা গ্রেড অ্যাপের যে পেজ সেখান থেকে স্ক্রিনশট নিই। অর্থাৎ আমি দ্য হিন্দু থেকে ওটা স্ক্রিনশট নিই না, তার কারণ হচ্ছে হিন্দু থেকে নিতে গেলে আমার সাবস্ক্রিপশন নেওয়া নেই, তো আমি কপিরাইট খেয়ে যাবো। তো সেহেতু যেখান থেকে কপিরাইট খাই না, সেই জন্য আমি অন্য জায়গা থেকে নিই। তো আপনাদের মনে হতে পারে যে এটা হিন্দু নিউজ নয়, কিন্তু এটা হিন্দুরই নিউজ। নেক্সট দেখুন, সেলফ কনফিডেন্স। আপনাদের সেলফ কনফিডেন্স কিন্তু রাখতেই হবে, তার কারণ আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনি যখন কোনো ইউটিউব ভিডিও দেখছেন, ইউটিউব যখন চালাচ্ছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন রকম প্রমোশন, বিভিন্ন রকম অর্গানাইজেশন এখন তৈরি হয়ে গেছে, বিভিন্ন কোচিং
ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে যারা ইউটিউবের মাধ্যমে অ্যাড দিচ্ছে যে এত কঠিন কঠিন কোশ্চেন আপনাকে কিন্তু ভয় দেখিয়ে দেবে, এত কঠিন কঠিন কোশ্চেন আমার চ্যানেলে ভর্তি হন, আমার ইনস্টিটিউশনে ভর্তি হন, নাহলে কিন্তু আপনি সলভ করতে পারবেন না। এই ভাবনায় কিন্তু একেবারেই থাকবেন না। অবশ্যই আপনার নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, তবেই কিন্তু আপনি এই এক্সামটাকে সলভ করতে পারবেন এবং এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবেন। নেক্সট, প্র্যাকটিস ম্যাথ, ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার। সবচেয়ে বড় ভুল আমি এই যে প্রিলিমসের অ্যানালিসিসের পরে যখন অ্যান্সার কি এবং বিভিন্ন রকম কার্টন অ্যানালিসিস করলাম, স্টুডেন্টরা সবচেয়ে বেশি কমেন্ট করছে যে জিআই, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো টাফ লেগেছে। তার কারণ কি, তারা নির্দিষ্ট পরিমাণে রেগুলারলি কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ এগুলোকে সলভ করে না। আপনাকে ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স যদি রেগুলারলি আপনি সলভ করেন, আপনার যে পেপার 6 রয়েছে ম্যাথামেটিক্সের ওপর, তাছাড়া যে পেপার রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের বা স্ট্র্যাটেজিকে, সেই পেপারে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আপনি যদি ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলারলি সলভ করেন, আপনার আলাদা করে এর জন্য পড়াও লাগবে না। তো এটা কিন্তু খুবই জরুরি, ম্যাথ, ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার প্র্যাকটিস করা। নেক্সট জিনিস, হোয়াট নট টু ডু, কী আমাদের করা উচিত নয়। ফার্স্ট অফ অল, ডোন্ট গিভ আপ। তার কারণ দেখুন, ডব্লিউবিসিএস যে প্রসিডিওর সেটা কিন্তু একেবারে 3 বছরের প্রসিডিওর। আপনি ধরুন প্রিলিমস দিলেন, তার আগের থেকে আপনি 1 বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন। অনেকে আবার 1-1.5 মাস প্রিপারেশন নিয়ে ভাবে আমি ক্র্যাক করে দেবো, এবং তারা কমেন্ট করে যে আমি 1 মাস ভালোভাবে প্রিপারেশন নিয়েছি, আমার কেন হলো না, আমার এত কেন কম নাম্বার হলো। দেখুন, আপনি 1 মাস প্রিপারেশন নিচ্ছেন, বাকিরা আপনার থেকে 11 মাস বেশি প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে। আপনি ভেবে দেখুন আপনার পজিশন কোথায় থাকবে, আর যে 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তার পজিশন কোথায় থাকবে। হয়তো যে 1 বছর এসে ক্র্যাক করতে পারলো না কোনো কারণে, কিন্তু আপনার নলেজ এবং তার নলেজটা তুলনা করে দেখুন, আকাশ পাতালের পার্থক্য থাকবে। তো মোটামুটি 3 বছরের প্রসিডিউর। আপনার প্রিলিমস হবে, প্রিলিমসের আগে আপনি 1 বছর প্রিপারেশন নিচ্ছেন, তারপরে মেন্স হবে 4 মাস পরে, তার আবার রেজাল্ট বেরোতে পুরোপুরি 1 থেকে 1.5 বছর লাগে, তারপর মোটামুটি 1 বছরের কাছাকাছি লেগে যায়, তারপরে আপনার ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল রেজাল্ট। মোটামুটি দেখুন 3 বছর তো লেগেই যায়, কারণ 2019 সালের কিন্তু মেন্সের রেজাল্ট এখনও সম্পূর্ণ বের হয়নি। এখনই গ্রুপ সি এর ইন্টারভিউ হওয়ার কথা ছিল, সেটা সম্ভবত পিছিয়ে দিয়েছে। তারপর গ্রুপ সি এর ইন্টারভিউ, তারপর গ্রুপ সি এর রেজাল্ট বার হবে এখন 2021, অর্থাৎ 19, 20, 21, 3 বছর টাইম কিন্তু লেগে যাবে। তো আপনাকে ছেড়ে দিলে হবে না, হাল ছাড়লে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরে থাকলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। অনেক স্টুডেন্ট কিন্তু তার ধৈর্যর অভাবের জন্য তারা এটাকে ছেড়ে দেয়, তার ফলে কিন্তু তারা সাকসেসফুল হতে পারে না। নেক্সট, কোচিংয়ের ফাঁদে পা দেবেন না। দেখুন, কোচিংয়ে অবশ্যই ভর্তি হওয়া ভালো, কোনো প্রবলেম নেই। কোচিংয়ে ভর্তি হলে আমার কোচিংয়ের সাথে কোনো শত্রুতাও নেই। কোচিংয়ে ভর্তি হলে আপনি কিছু গাইডেন্স পেতে পারেন। যাদের প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, বেসিক বুঝতে প্রবলেম হয়, তারা অবশ্যই কোচিংয়ে ভর্তি হন, কিন্তু কোচিংয়ের ফাঁদে পা দেবেন না। এর কথার অর্থ কী? বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন সবসময় একটা ভয়, ইউটিউব, তারপর বিভিন্ন রকম গুগলের যখন ওয়েবসাইট খুলবেন তখনই সামনে চলে আসে বিভিন্ন রকম চ্যানেলের ভিডিও চলে আসে যে এইটা করুন, না হলে আপনি সাকসেসফুল হতে পারবেন না, এই কোশ্চেনগুলো সলভ করতে আপনাকে এরকম কিন্তু একটা ভয় ঢুকিয়ে দেওয়া। আর কোচিং ইনস্টিটিউশনগুলো স্পেশালি তাদের যে মক টেস্টের কোশ্চেন এত হার্ড রাখে, তারা কিন্তু শুধুমাত্র তাদের কোর্স বিক্রি করতে যায়। স্টুডেন্টরা যাতে ওই মক টেস্ট দেখে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তাদের কোর্স কেনে। তো এটাই কিন্তু কোচিংয়ের ফাঁদে পা দেবে না। নেক্সট, ডু নট জয়েন কোচিং অনলি ফর সাজেশান। শুধুমাত্র সাজেশান পাওয়ার জন্য, এখান থেকে এতটা পড়তে হবে, ওখান থেকে এতটা পড়তে হবে, এটা পাওয়ার জন্য যদি আপনি কোচিংয়ে জয়েন করতে চান, তাহলে একেবারেই করবেন না। সেটা আপনার পক্ষে মারাত্মক হতে চলেছে। 2021 প্রিলিমিনারি এক্সাম তার সবচেয়ে বড় এক্সাম্পল। তার কারণ 2000 প্রিলিমিনারি এক্সামে কোচিংয়ের যে বেসিক যে ম্যাটেরিয়াল, সেটা কিসের ওপর বেস করে থাকে? সেটা কিন্তু বেস করে থাকে প্রিভিয়াস ইয়ার্সের ওপরেই বেস করে থাকে। প্রিভিয়াস ইয়ার্সে কোন টাইপের প্যাটার্ন ফলো করা হয়েছে, প্রিভিয়াস ইয়ার্সে কীভাবে কোশ্চেন করা হয়েছে, তার উপরে বেস করে থাকে। যদি প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয়, আপনার পক্ষে কিন্তু সেটা মারাত্মক হতে চলেছে। আপনি কিন্তু সেই সাজেশানগুলো পড়ে গেলে পরীক্ষায় কমন পাবেন না। নেক্সট, ভিডিয়াস চ্যানেল থেকে ভিডিও দেখবেন না, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও। আপনি যদি আমার চ্যানেল দেখেন, অবশ্যই আমার চ্যানেল দেখুন। অন্য কোনো চ্যানেল থেকে অন্য কোনো চ্যানেল দেখুন, কোনো ইস্যু নেই। যার চ্যানেল ভালো লাগবে সেখান থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন, বা কোনো ওয়েবসাইট ভালো লাগলে ওয়েবসাইট থেকে দেখুন। তবে চ্যানেল থেকে দেখলে একটা সুবিধা, চ্যানেলে আরও কিছু তথ্য আপনি হয়তো জানতে পারলেন। যেমন ধরুন, আমি কোনো কান্ট্রির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করলে সেই কান্ট্রির সমস্ত ক্যাপিটাল কারেন্সি, তার সেখানকার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারদের নাম বলে দিই। এই তথ্যগুলো কিন্তু আপনারা সবসময় আপডেটেড হতে থাকবেন। তো ভিডিয়াস চ্যানেল থেকে দেখবেন না, তার কারণ একই জিনিস দেখায়, তার সাথে সাথে কিন্তু সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে একটা জিনিস বারবার আলাদা আলাদা জায়গা থেকে দেখলে আপনার মনে বিভিন্ন রকম পার্সপেক্টিভ তৈরি হবে। সেটা কিন্তু খুবই প্রবলেমের। দেখুন, খালি মাথার ভিতর অনেক কিছু ঢোকানো যায়, কিন্তু যখন আপনার মাথায় একবার ঢুকে রয়েছে কিছু, আপনি যখন অন্য চ্যানেল থেকে কিছু দেখবেন, আপনার মনের মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে এবং আপনি কনফিউশনে পড়ে অনেকটা টাইম কিন্তু সেখান থেকে ব্যয় করে ফেলবেন। আর তাছাড়া দুটো জায়গা থেকে দেখতে গেলে কিন্তু আপনার প্রচুর টাইম ওয়েস্ট হবে। আপনি যে কোনো কনসেপ্ট দেখুন, একটা জায়গা থেকে দেখবেন, যদি মনে হয় এই জায়গার কনসেপ্টটা ভুল রয়েছে বা আমি বুঝতে পারছি না, তখন অন্য জায়গা থেকে দেখুন। কিন্তু আপনি যদি বুঝে ফেলেন কনসেপ্টটা কি,
বা আপনার যদি মনে হয় যে এটা আমরা বিশ্বাস করতে পারি এই চ্যানেলটাকে, তাহলে অবশ্যই সেই একটা জায়গা থেকে দেখুন। আমি আমার থেকে যে চ্যানেল থেকে দেখতে হবে সে কথা বলছি না, আপনি অন্য যেখান থেকে পারবেন সেখান থেকেই দেখবেন, আপনার যেটা সুবিধা হয় সেখান থেকেই দেখবেন। নেক্সট, মহাজ্ঞানীদের কথা এড়িয়ে চলবে, আমার তো সব শেষ। দেখুন, কিছু কিছু মহাজ্ঞানীর সাথে আপনার দেখা হবে আপনার প্রিপারেশন ফেজে। তারা সবসময় একটাই কথা বলবে যে আমার 3 থেকে 4 বার কমপ্লিট হয়ে গেছে, 2 মাসের মধ্যে আমার 4 থেকে 5 বার কমপ্লিট হয়ে গেছে, আর পরীক্ষা যখন আসবে তখন আমার 20 থেকে 25 বার কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এটা একটুখানি প্র্যাকটিক্যালি কথা না, আপনি একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখুন। সে হয়তো কমপ্লিট করেছে, অবশ্যই ঠিক আছে, ঠিক সে কমপ্লিট করেছে, কিন্তু তার কমপ্লিট করার আপনি ধীরে ধীরে যে কমপ্লিট করছেন তার মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য রয়েছে। তাকে আপনি একটি কোশ্চেন দিন ইনডেপথের, সে কিন্তু পারবে না। তো এইসব মহাজ্ঞানীদের কথাই ভুলবেন না, তার কারণ আপনার যে প্রিপারেশান সেটা কিন্তু দীর্ঘদিনের প্রিপারেশান, কোনো শর্ট টার্মের প্রিপারেশান নয়। তো আপনার কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। এই রকম যে মহাজ্ঞানীদের কথা, এই কথা শুনলে কিন্তু আপনার মোটিভেশন ভেঙে যাবে, কিন্তু এই কথাগুলোকে কানে তুলবেন না। নেক্সট, স্টাডি মেটেরিয়ালকে বেসিক নলেজের সোর্স বানাবেন না। সবচেয়ে বড় পয়েন্ট হলো, কোনো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হলে বা কোনো কোচিং ইনস্টিটিউশনের তথ্য যদি আপনি পান বা কোনো যে ডেটা আপনি যদি পান, তাহলে কোনো স্টাডি মেটেরিয়াল যেটা আপনি কিনছেন বা পড়ছেন সেটাকে বেসিক নলেজের সোর্স বানাবেন না। সেখান থেকে কিন্তু আপনার বেসিক নলেজ ক্লিয়ারও হবে না, এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার দরুন আপনি কিন্তু ভালোভাবে অ্যাটেম্প করতে পারবেন না পরীক্ষায়, সমস্ত কনসেপ্টও ক্লিয়ার হবে না। হ্যাঁ, স্টাডি মেটেরিয়াল তখনই ইউজ করুন, পরীক্ষার ধরুন 1 মাস বাকি রয়েছে, তখন আপনার মোটামুটি 1-2 বার পড়া শেষ হয়ে গেছে, তখন আপনি স্টাডি মেটেরিয়ালকে ইউজ করতে পারেন রিভিশনের জন্য। স্টাডি মেটেরিয়াল রিভিশনের জন্য খুব ভালো হয়। যেমন ধরুন, রিভিশনের জন্য ভালো ভালো কয়েকটা বইয়ের মধ্যে পড়ে ডব্লিউবিসিএস ম্যানুয়াল, নিতিন সিংহ স্যারের ক্র্যাক ডব্লিউবিসিএস রয়েছে, তারপর জিএসসি পাবলিকেশনের রাঁচি যে পাবলিকেশন জিএসসি, ওই পাবলিকেশনের একটা বই রয়েছে। তো এইরকম মোটামুটি এই বইগুলোকে আপনারা ফলো করতে পারেন, অথবা কোনো বড় ইউটিউব চ্যানেল থেকে বা কোনো চ্যানেল থেকে যদি স্টাডি মেটেরিয়াল পাবলিশ করা হয়ে থাকে পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে, যেগুলো আপনার পরীক্ষায় জাস্ট রিভিশনের জন্য হেল্প করবে বা এখান থেকে কমন আসার চান্স রয়েছে, তো সেগুলো আপনি কিনে পড়তে পারেন, সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু বেসিক নলেজের সোর্স বানাবেন না স্টাডি মেটেরিয়ালকে। নেক্সট আমরা দেখবো, এবারে আমরা ডিটেলস আলোচনা করব যে আমাদের যে স্টাডি প্ল্যান কী হওয়া উচিত বা আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। দেখুন, আমাদের হাতে টোটাল 8 মাস সময় রয়েছে। 8 মাসের মধ্যে আমাদের এইটা কিন্তু রেগুলার করতে হবে, এই কাজটাকে রেগুলার করতে হবে। রেগুলার করলেই তবেই কিন্তু আপনি সফল হওয়ার পথে এক ধাপে এগিয়ে যাবেন। এভরিডে ম্যাথ 30 মিনিট, বেশিক্ষণ না, 30 মিনিট ম্যাথ করবেন। 30 মিনিটে বেশিও দরকার নেই, যে কোনো চ্যাপ্টার তুলে নেবেন, সেখান থেকে 10টা ম্যাথ সলভ করুন 30 মিনিটে। ইংলিশ সলভ করুন 30 মিনিট। ইংলিশে কী পড়বেন? দেখুন, ইংলিশ পড়তে গেলে আপনি একটা কাজ করতে পারেন, যে কোনো ভালো একটা ইউটিউব চ্যানেল থেকে, সেখান থেকে আপনি ইংলিশের যে গ্রামাটিক্যাল পোর্শন সেটা কমপ্লিট করতে পারেন, অথবা ভোকাবুলারির জন্য আপনি একটা কাজ করতে পারেন, নর্মাল লিউজের লেখা ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটা ইউজ করতে পারেন। এই বইটা কিন্তু খুবই ভালো বই, ডব্লিউবিসিএসের ক্ষেত্রে খুবই হেল্প করবে। এবছরও কিন্তু এমন কিছু কোশ্চেন এসেছিল ওয়ার্ড পাওয়ার মেড ইজি বই থেকে ডিরেক্টলি কমন এসেছিল। তো এই ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটা আপনাকে কভার করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পার ডে 1 ঘন্টা দেখুন, তার বেশি নয়। আর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু আপনি আপনার স্টাডি রুটিনের মধ্যে ঢোকাবেন না। তার কারণ বলছি, দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স আপনি নিজেকে আপডেট করার জন্য দেখছেন, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে শুধুমাত্র পরীক্ষার জন্যে দেখবেন না। কারেন্ট অ্যাফেয়ার্স পার ডে 1 ঘন্টা, যার মধ্যে 20 থেকে 25 মিনিট হবে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখা বা পড়া, আর বাকি যে 40 মিনিট সেটা কিন্তু আপনার হবে, বা বাকি 30 মিনিট সেটা আপনার হবে রিভিশনের জন্য। ধরুন এটা আপনার আগস্ট মাস, আপনি আগস্ট মাস পুরো ছেড়ে দিন, সেপ্টেম্বর থেকে শুরু করুন। সেপ্টেম্বরে শেষ হয়ে গেল, এতদিন ধরে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়েছেন সেগুলো আপনি অ্যাচিভার্স থেকে একবার চোখ বুলিয়ে নিলেন, এই হচ্ছে ডিভিশন। তো এগুলোই, আর অ্যাচিভার্স থেকে কোনগুলো পড়তে হবে সেগুলো আমি আমার একটা করে ভিডিও বার করে দিই, সেখানেই বলে দিই। আর এবছরে যে কোশ্চেন এসেছিলো প্রিলিমিনারিতে, প্রত্যেকটা আমার বলা ভিডিওর মধ্য থেকেই এসেছিলো। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমি আলোচনা করেছিলাম তার মধ্যে থেকেই কিন্তু এসেছিলো। তো আমার চ্যানেল থেকে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। তো কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন প্লাস নতুন কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা, তার সাথে অপশনাল আপনাদের 2 ঘন্টা। দেখুন, অনেকে এটা ভাবেন যে আমি অপশনালের প্রিপারেশান নেবো না এবং আমরা শুধুমাত্র সি এবং ডি গ্রুপের জন্য পড়বো। খুব বড় ভুল। আপনি অপশনালের প্রিপারেশান নিন, সে আপনি পরবর্তীকালে সি আর ডি পেলেন, যাই পান না কেন, অপশনাল যদি আপনি 30-40 পান তাও আপনি প্রিপারেশান নিন। তার কারণ বলছি, আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, গ্রুপ এ এবং বি এর অপশনাল বাদ দিলে যে নাম্বারটা হয় কাট অফের ক্ষেত্রে, সেটা কিন্তু গ্রুপ সি এর নাম্বার থেকে কম হয়। তো আপনার কিন্তু সেখানে অপশনাল যদি বাদ চলে যায়, সেখানে কিন্তু আপনার সি এবং ডিতে পাওয়ার চান্স কমে যাবে। এবং আপনি যদি আপনার অপশনাল নাম্বারটা একটা ভালো নাম্বার তুলে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি গ্রুপ এ এবং বিতে কিন্তু পেয়ে যেতে পারেন। তো এটা একটা বড় জিনিস, মাথায় রাখবেন। এবার দেখুন, আদার মেজর সাবজেক্ট, এই সাবজেক্টগুলোকে আদার মেজর সাবজেক্টের সাথে তুলনা করলে কীরকম হচ্ছে। পলিটি, ইকোনমি, মডার্ন হিস্ট্রি, অ্যানসিয়েন্ট মেডিভেল, জিওগ্রাফি, সায়েন্স এবং ইভিএস অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখুন, আমি হিস্ট্রিটাকে আবার 2 ভাগে ভেঙে দিয়েছি, একটা মডার্ন হিস্ট্রি আর একটা অ্যানসিয়েন্ট প্লাস মেডিভেল হিস্ট্রি। কারণ যত দিন যাচ্ছে আমরা একটু দেখছি অ্যানসিয়েন্ট এবং মেডিভেল হিস্ট্রি থেকে কোশ্চেনের পরিমাণটা বাড়ছে। তো আমাদের অ্যানসিয়েন্ট মেডিভেলটাকে তো সমানভাবে গুরুত্ব দিতে হবে 2022-এর জন্য।
তো এবার বলি আমরা কীভাবে ফলো করতে পারি। দেখুন, হিস্ট্রি মডার্নে আপনাদের 50 দিনের মধ্যে শেষ করতে হবে। আমি ডেটাকে একটা অ্যাভারেজ দিয়ে দিয়েছি, আপনি যে কোনো দিনের মধ্যে শেষ করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি জাস্ট এরকম একটা অ্যাভারেজ দিয়ে দিয়েছি। তারপর আমি একটু দাগিয়ে দিলাম যে কতগুলো করে পেজ রয়েছে। হিস্ট্রি মডার্ন পড়তে গেলে আপনাকে মিনিমাম 600 পেজ তো পড়তেই হবে, মিনিমাম 600 পেজের কাছাকাছি আপনার হিস্ট্রি মডার্নে রয়েছে। আর কোন কোন বই থেকে পড়তে হবে এবং কোন বই থেকে পড়লে মোটামুটি 600 পেজের কাছাকাছি হবে, দেখুন এই 50 দিনের সাথে 600 পেজ এটাকে কম্পেয়ার করবেন না, এটা আমি জাস্ট একটা আন্দাজের জন্য দিয়েছি। যদি পেজ নম্বর বাদ দেন তাহলে এই ডেগুলোকে হিসেব করুন, আর ডেগুলোকে ধরলে এই যে পেজ নাম্বারগুলোকে হিসেব করুন। দেখুন 600 পেজের কাছাকাছি আপনাকে মডার্ন হিস্ট্রিতে পড়তে হবে। আর আমি আজকে রাতে এই ভিডিও বার করে দেবো যে কোন টপিকগুলো কোন বই থেকে পড়তে হবে, কোন বই থেকে আপনার মডার্ন হিস্ট্রি কভার করতে হবে। অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি থেকে আপনার মোটামুটি 500 পেজ পড়তে হবে, 400 থেকে 500 পেজ পড়তে হবে, ম্যাক্সিমাম 500 পেজ পড়তে হবে। পলিটি থেকে আপনি যদি 400 পেজ পড়েন তাও আপনার হবে, কিন্তু আপনি যদি মেন্সের পার্সপেক্টিভ থেকে একেবারে ডিটেলসে তৈরি করে নিতে চান তাহলে আপনাকে 800 পেজ পড়তে হবে। তাছাড়া পলিটি, ইকোনমি এগুলো আপনার কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবেন, আমার যদি ভিডিও দেখেন রেগুলার তাহলে আমি নিজেই পলিটি, ইকোনমি এই টপিকগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর মধ্যে অনেকটাই কভার করে দিই, রিভিশন করিয়ে দিই। জিওগ্রাফিতে অ্যারাউন্ড আপনার 350 থেকে 400 পেজের কাছাকাছি পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে 350 থেকে 400 পেজের কাছাকাছি। ইকোনমিতে আপনাকে মোটামুটি 200 পেজের তো পড়তেই হবে, ম্যাক্সিমাম 200 পেজ পড়তে হবে। তো কেন বলছি ইকোনমিতে এত কম, আপনার রমেশ সিং পড়তে হবে না, তুজাম্মেল হোসেন পড়তে হবে না, কোনো বই পড়তে হবে না। ইকোনমির ক্ষেত্রে আপনারা শুধু আমার যে 40 থেকে 42টা বেসিক যে লেকচার রয়েছে ইকোনমির কনসেপচুয়াল, সেই লেকচারগুলো দেখে নিন। আপনার ইকোনমিতে কোনো কোশ্চেন আসবে না কনসেপচুয়াল কোশ্চেনের মধ্যে থেকে। এবারের প্রিলিমিনারিতেও দেখলেন যে ইকোনমির যে কয়েকটা কোশ্চেন আসছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমার লেকচারের মধ্যে থেকে এসেছে, একটা কোশ্চেনও কিন্তু আমার এই লেকচারের বাইরে যায়নি। ট্যাক্সেশন থেকে কোশ্চেন এসেছিল, আরবিআইয়ের যে মুদ্রা সেখান থেকে কোশ্চেন এসেছিল, মুদ্রাস্ফীতি থেকে কোশ্চেন এসেছিল, প্রত্যেকটা কিন্তু আমার লেকচারের মধ্যে কভার করানো রয়েছে। তো ইকোনমি ওগুলো কভার করুন। তারপরে স্পেসিফিক কিছু তথ্য আপনাদের পড়তে হবে, যেটা আমি রাত 10টার সময় যে ভিডিওটা আনছি সেখানে আমি আলোচনা করে দেবো। সায়েন্সে আপনার 3টে রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপনার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার দরকার নেই, আর এটা কিন্তু পড়তে হবে আমাদের 11-12 বই থেকে, অথবা আপনি ইউজ করতে পারেন আর একটা বই রয়েছে আরিয়ান্তের একটা বই রয়েছে জেনারেল সায়েন্সের এনসাইক্লোপিডিয়া, ওই বইটা পড়তে পারেন। ওই বইটা পড়লেও কোনো প্রবলেম নেই, 11-12 বই থেকেও স্পেসিফিক কিছু টপিকগুলো বেছে বেছে পড়তে হবে। আর মোটামুটি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টি আমরা একত্রে যোগ করে দিই তাহলে দেখতে পাবো 300 থেকে 350 পেজ, এর বেশি কিন্তু হওয়া উচিত নয়। আর ইভিএস, এনভায়রনমেন্ট, সেটাও আমাদের বেছে বেছে পড়তে হবে, কারণ আমাদের যে ডব্লিউবিসিএস মেন্সের ইভিএস সেখানে মাত্র 3 থেকে 4টে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, তার বেশি কোশ্চেন এখনও পর্যন্ত একটা চ্যাপ্টার থেকে আসেনি। আর ডব্লিউবিসিএস সিলেবাসেও কিন্তু ওগুলোই রয়েছে। তো মোটামুটি 3 থেকে 4টে চ্যাপ্টার পড়তে হবে, যার মধ্যে আমাদের 150 থেকে 200 পেজ পড়বে। তো এই পেজগুলো আমাদের পড়তে হবে, আমরা যদি যোগ করে দিই অ্যারাউন্ড আমাদের 3000 পেজের কাছাকাছি পড়বে। তো 3000 পেজের কাছাকাছি পড়ছে। আপনি যদি বাংলা বই পড়েন সেটা আপনার পার আওয়ার সেটা 15 পেজ করে পার আওয়ার পড়া উচিত। ইংলিশ বই পড়লে সেটা একটু কমে যায়, তো আপনি 10 পেজ করে ধরে রাখুন। অ্যাভারেজ আমি ধরে রাখছি 10 থেকে 12 পেজ, আপনি 12 পেজ করেই ধরছি। আপনি যদি 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়েন পার ডে আপনাকে 50 পেজ করে কভার করতে হবে। পার ডে আপনি যদি 50 পেজ করে কভার করেন তাহলে আপনার 60 থেকে 70 দিন, ম্যাক্সিমাম 60 থেকে 70 দিনের মধ্যে কিন্তু আপনার এই টোটাল 3000 পেজের যেটা কভার হয়ে যাবে। আমাদের হাতে এখনও কত রয়েছে? 8 মাস টাইম। 8 মাস টাইমের মধ্যে আমি 1 মাস ছেড়ে দিলাম আলাদা যে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, আলাদাভাবে বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল সেগুলোকে পড়ার জন্য, আলাদাভাবে অন্যান্য কিছু তথ্যকে রিড করার জন্য 1 মাসে আমি ছেড়ে দিলাম। বাকি থাকলো আমাদের হাতে 7 মাস। তো এই 7 মাসে কিন্তু আমরা মোটামুটি 3 থেকে 3.5 বার কিন্তু এই যে টপিকগুলোকে এভাবে কভার করতে পারি। আমি 3 বার বলছি, 3.5 বারও বলছি না, তার কারণ কখনো কখনো আমাদের এমন কন্ডিশন তৈরি হয়ে যায় এত বড় একটা লং টার্মের ফেজে যে আমরা আমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে পারি না। হয়তো 2 থেকে 3 দিন আমাদের রেস্ট নিতে হয়, আমাদের শরীর খারাপ হতে পারে, আমাদের বিভিন্ন রকম অকেশন থেকে, বাঙালির অকেশনগুলোকে কিন্তু মিস করবে না। অনেকে বলে যে আমি আমার প্রিপারেশন ফেজে আমি কোনো রকম ঘরের ভিতরেই বন্ধ ছিলাম, কোনো পুজোয় যাইনি, কোনো কোথাও যাইনি, অনুষ্ঠানে যাইনি। এটা করবেন না, আপনার মেন্টালি কিন্তু প্রেশার অনেকটা বাড়বে এবং এলিয়েনেট ফিল হবে কার্ল মার্কসের ধারণা অনুযায়ী। তো এরকম আপনি 3 বার শেষ করুন আর ধীরে ধীরে শেষ করুন। আপনার টাইম লাগুক, আপনি ধীরে ধীরে শেষ করুন, সেটা কিন্তু আপনার পক্ষে বেশি হেল্পফুল হবে। তো মোটামুটি এইভাবে শেষ করলে কিন্তু আপনি 3 বার শেষ করতে পারবেন। বাকি যে টাইমটা থাকছে বা বাকি 30 দিন ওটা আমি এমনিই বাদ দিয়ে দিচ্ছি, ওটা আপনার বিভিন্ন কাজে বিভিন্ন কারণে লেগে যাবে। বিভিন্ন পরীক্ষা দেবেন, এর মাঝে আপনি এসএসসির পরীক্ষা দেবেন, অন্যান্য পরীক্ষা দেবেন, প্রত্যেকটা কাজে কিন্তু আপনার ওই বাকি দিনগুলো লেগে যাচ্ছে। তো এই যে আমি হিসেব দিলাম, এটা আপনাকে এবার ডেলি রুটিনটা দেবো। ডেলি রুটিন দেওয়ার আগে আমি একটু বলে দিই,
আপনাকে টোটাল 6 দিন পড়তে হবে। সোম থেকে শনি পড়তে হবে, রোববার আপনার পুরো রেস্ট। ওই রেস্টের দিন আপনি কী করবেন, ওই রেস্টের দিন আপনাকে একটি করে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি মক টেস্ট সলভ করতে হবে। যে কোনো একটা বই কিনতে পারেন, ম্যাকগ্র-হিলের বই কিনতে পারেন, অন্যান্য বিভিন্ন রকম বই কিনতে পারেন। মোটামুটি আপনাকে প্রতি সপ্তাহে একটি করে, আপনার সিলেবাস কমপ্লিট হোক আর না হোক, আপনার মাত্র 10 পেজ পড়া হোক বা 12 পেজ পড়া হোক, আপনার প্রতি সপ্তাহের শেষে রোববারে একটি করে মক টেস্ট সলভ করতে হবে। মক টেস্ট সলভের পরে সেই মক টেস্টটাকে ফেলে রাখলে হবে না। আপনি আপনার নাম্বারকে দেখুন, ভালো করে ভেবে নিন, আর নাম্বার দেখে কখনো কিন্তু লো কনফিডেন্স ফিল করবেন না, তার কারণ মক টেস্ট কঠিন হয়। তাছাড়া যে মক টেস্ট দিচ্ছেন আপনার প্রিপারেশন হয়তো অতটা সুগঠিত হয়নি। মক টেস্ট দেওয়ার পর সেটাকে অ্যানালিসিস করুন। মক টেস্ট দিয়ে রাখবেন না, মক টেস্ট দেওয়ার পরে কোশ্চেনগুলোকে, অপশানগুলোকে অ্যানালিসিস করুন, তবেই কিন্তু আপনি আপনার প্রিপারেশনকে আরও এজ দিতে পারবেন। তো এইভাবে আপনার প্রতি সপ্তাহ শেষে একটা করে মক টেস্ট দিতে হবে। এবার বাকি সপ্তাহ আপনি কী করবেন, আপনি দুটো ফেজে রুটিনটাকে ভাগ করতে পারেন। একটা ফেজে যারা পড়ে সেই সমস্ত স্টুডেন্ট পড়ে যারা প্রতিদিন বিভিন্ন রকম সাবজেক্ট পড়তে পছন্দ করে। আমি যে 3টে সাবজেক্ট বলে দিলাম ওগুলো আপনাকে রেগুলার পড়তে হবে। তার সাথে আপনি কী করবেন, যে 5 ঘন্টা হিস্ট্রি মডার্ন আপনি 2 ঘন্টা পড়লেন একদিন, ফার্স্ট ডে 1-এ জিওগ্রাফি 2 ঘন্টা পড়লেন, সায়েন্স 1 ঘন্টা পড়লেন, ডে 2-তে আপনি পলিটি 2 ঘন্টা পড়লেন, ইকোনমি 2 ঘন্টা পড়লেন, ইভিএস 1 ঘন্টা পড়লেন। ডে 3-তে গিয়ে আপনি হিস্ট্রি আবার এই মডার্ন 2 ঘন্টা পড়লেন, জিওগ্রাফি 2 ঘন্টা পড়লেন, সায়েন্স 1 ঘন্টা পড়লেন। এবার দেখুন, প্রতি সপ্তাহে প্রত্যেকটা ডে আপনার কাছে কিন্তু 2বার করে ফিরে আসছে। প্রতি সপ্তাহে আপনার কাছে 2বার করে ফিরে আসছে। আচ্ছা, আমি একটু কারেকশন করে দিই, এটা আমি ভুল করে লিখেছিলাম। 3বার করে ফিরে আসছে প্রতি সপ্তাহে। এই দুটো ডে কিন্তু আপনার কাছে 3বার ফিরে আসছে। তবে সায়েন্স আপনার কাছে 1 ঘন্টা করে যেটা থাকছে, ইভিএস আপনার 6 দিনের মধ্যে 2 দিন দিতে হবে, আর সায়েন্সে আপনাকে 4 দিন দিতে হবে। অর্থাৎ প্রথম দিন সায়েন্স দিলেন, দ্বিতীয় দিন ইভিএস, তৃতীয় দিন সায়েন্স, চতুর্থ দিন ইভিএস, আবার পঞ্চম দিন সেখানেও আপনি সায়েন্স দেবেন, ষষ্ঠ দিনও সায়েন্স দেবেন, বা এইভাবে আপনি ইভিএস এবং সায়েন্সটা নিজের মতো ঠিক করে নেবেন। কিন্তু প্রথম দিন আপনি হিস্ট্রি মডার্ন, তার সাথে জিওগ্রাফি দেখলেন, দ্বিতীয় দিন পলিটি, তার সাথে ইকোনমি দেখলেন। বাকি যে হিস্ট্রি, অ্যানসিয়েন্ট এবং মেডিভেল হচ্ছে, সেই হিস্ট্রি মডার্নটা শেষ হওয়ার পরে সেই জায়গায় আপনি ইনক্লুড করে দেবেন। আবার যেই অ্যানসিয়েন্ট প্লাস মেডিভেলটা শেষ হচ্ছে, তখনই আপনি হিস্ট্রির জায়গায় আবার হিস্ট্রি মডার্নের জায়গায় সেটা ঢুকিয়ে দিচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনাকে ডেইলি রুটিন ফিক্স করতে হবে। মোটামুটি আপনার ডেইলি রুটিন 8 থেকে 9 ঘন্টা রাখতে হবে। এবার যারা ওয়ার্কিং প্রফেশনাল, তাদের ক্ষেত্রে একটা কাজ করতে হবে। তাদের ক্ষেত্রে তারা এই হিস্ট্রি মডার্নটা 1 ঘন্টা করতে পারেন, জিওগ্রাফিটাকে 1 ঘন্টা করতে পারেন, আর সায়েন্সকে 1 ঘন্টা। সেখানে তবু আপনাকে মিনিমাম ওয়ার্কিং প্রফেশনাল হলে আপনাকে 3 ঘন্টার কাছাকাছি কিন্তু আপনার ডেলি দিতে হবে। সেখানে আপনি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথাও যেতে যেতে শুনতে পারলেন, কিন্তু আপনি ম্যাথ এবং ইংলিশ প্র্যাকটিসটা আপনাকে নিজেকে একটু নিজের টাইম বার করে করতে হবে। কিন্তু এইগুলো আপনি হয়তো 3 ঘন্টা দিলেন। অনেকে আবার এটা পছন্দ করেন না যে আমি রেগুলার 3 থেকে 4টে সাবজেক্ট পড়বো। সেটা ভুলও নয়, অনেকের মতে সেটা কাজ করে। তো আপনি যে কোনো একটি সাবজেক্ট 5 ঘন্টা টানা পড়ে নিতে পারেন। এইভাবে কিন্তু মোটামুটি 5 ঘন্টা টানা পড়লে আপনার 50 পেজ হচ্ছে, যেখানে আপনার 300 পেজের সাবজেক্ট, সেটা আপনি 300 পেজ 5-6 দিনে শেষ করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এইভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন, এইভাবে নিতে পারেন। তো আপনার কাছে যেটা বেশি ভালো মনে হবে সেটা আপনি নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের টোটাল 8 মাসের স্ট্র্যাটেজি 2022 সালের প্রিলিমস এবং 2022 সালের মেন্স ট্র্যাক করার জন্য। 8 মাসের স্ট্র্যাটেজি আমি দিয়ে দিলাম এবং ডেলি রুটিনও কিন্তু দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারা এগিয়ে যান, দেখবেন আপনাদের প্রিপারেশান আরও অনেক ভালো হয়ে যাবে। আর কিছু কিছু টপিক, ইম্পর্টেন্ট টপিক, যেমন ধরুন পলিটি, আমি আবার শুরু করবো এম লক্ষ্মীকান্ত থেকে। কারণ আমি যে প্রথমে যে পলিটিটা শুরু করেছিলাম 50টার কাছাকাছি এম লক্ষ্মীকান্ত থেকে লেকচার নিয়েছিলাম, ওটা আমি ডব্লিউবিসিএসের পার্সপেক্টিভ থেকে নিয়েছিলাম এবং সেটা আমি বেসিক কনসেপ্টের ওপর নিয়েছিলাম। এবারে আমি ডিটেলসে লক্ষ্মীকান্ত ধরে 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 প্রত্যেকটা কভার করে দেবো। ইকোনমি যেহেতু করা রয়েছে, ইকোনমিটা আমি আর করবো না, তবে জিওগ্রাফি এনসিআরটি আমি কভার করাবো। তার সাথে কিন্তু আমার ইচ্ছা রয়েছে যে অ্যানসিয়েন্ট মেডিভেল এটাও আমি কভার করিয়ে দেবো। হয়তো পুনাম দাল দহিয়া থেকেও করাবো, কিন্তু আমার একটু টাইম লাগবে, আমার একটু সময়ের প্রবলেম থাকে। তো বিভিন্ন কারণে আমি কোনো লেকচার নিতে নিতে হয়তো কিছুদিনের জন্য বন্ধ করে দিতে হয়, আবার সেটাকে আমি চালু করি। তো এই হচ্ছে একটু প্রবলেম থাকে। তো একটু আপনাদের মানিয়ে নিতে হবে, একটু আপনাদের কনসিডার করতে হবে। তো আমি সম্পূর্ণ কভার করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।